বাংলাদেশ আর পিছিয়ে যাবে না বললেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান। আমিনবাজারে 6 ছাত্রকে পিটিয়ে হত্যা মামলায় 13 জনের মৃত্যুদণ্ড, 19 জনের যাবজ্জীবন, খালাস 25। কোয়ারেন্টাইন থেকে পালালে ব্যবস্থা, 10 কোটি ডোজ টিকার ঘর পেরল দেশ। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা, জানুয়ারিতে ক্লাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা স্থগিত। এবারের বিজয় দিবসের অনুষ্ঠান হবে 2 দিনের, অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি সহ 3000 অতিথি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদ আরও থাকছে, পটুয়া কামরুল হাসানের 101তম জন্মদিন, অসামান্য সৃষ্টি, যুগে যুগে স্বৈরশাসনের বিরুদ্ধে বলবে কথা। বাংলাদেশ আর পিছিয়ে যাবে না। 2041 সালে উন্নত সমৃদ্ধ দেশ করতে সশস্ত্র বাহিনীর বর্তমান প্রজন্ম অগ্রসৈনিকের ভূমিকা পালন করবে। সেনাবাহিনীর গ্র্যাজুয়েশন কোর্সের উদ্বোধন করে এই আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সার্বভৌমত্ব ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সশস্ত্র বাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। মিরপুর সেনানিবাসে ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন সেরিমনিতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিক নির্দেশনামূলক বক্তব্যে দেশের নিরবচ্ছিন্ন উন্নয়নে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তা দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দেশের অবকাঠামো আর্থসামাজিক উন্নয়নেও একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জ মোকাবেলা সহ শান্তি প্রতিষ্ঠা ও শান্তি নিশ্চিতকরণের দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার কারণে উন্নয়নের সব সূচকে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত আছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই যে পরপর 3 বার নির্বাচিত হয়েছি, কাজেই একটু সময় ও সুযোগও পেয়েছি দেশের সেবা করার, এবং তার ফলে আমরা আমাদের প্রশিক্ষিত ও যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেছি। আর্ম ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করে যাচ্ছি। বাংলাদেশ আর পিছিয়ে যাবে না উল্লেখ করে আগামীর দেশ গঠনে আজকের প্রজন্মকে অগ্রসৈনিকের ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের এটুকুই বলবো যে আমার 41-এর যে প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন, তারই অগ্রসেনা হিসেবে আপনারা কাজ করে যাবেন আমি আশা করি। বাংলাদেশ আর পিছিয়ে যাবে না, বাংলাদেশ এগিয়ে যাবে। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুপ্রতিম সম্পর্ক বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে সুপরিচিত করে তোলার পাশাপাশি বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সাভারের আমিনবাজারে 6 শিক্ষার্থী পিটিয়ে হত্যা মামলায় 13 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহান এই রায় ঘোষণা করেন। রায়ে 19 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর অভিযোগ প্রমাণিত না হয় 25 জনকে খালাস দেন আদালত। প্রায় 10 বছর পর চাঞ্চল্যকর এই মামলার রায় হল। রাসেল খানের রিপোর্ট। 2011 সালের 17 জুলাই শবে বরাত রাতে 7 বন্ধু সাভারের আমিনবাজারের ক্যাবলাচর এলাকায় ঘুরতে যায়। ডাকাত সন্দেহে গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনিতে মারা যায় 6 জন। এই ঘটনায় ডাকাতির অভিযোগে আল আমিন সহ নিহতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন স্থানীয় বালু ব্যবসায়ী আব্দুল মালেক। আর অজ্ঞাতনামা গ্রামবাসীদের আসামি করে হত্যা মামলা দায়ের করে পুলিশ। 2013 সালের 7 জানুয়ারি 60 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়। অভিযোগপত্র আমলে নিয়ে একই বছরের 8 জুলাই বিচারিক কার্যক্রম শুরু হয়।
আসামিদের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহান। মারা যাওয়ায় 3 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এই সাক্ষী পর্যালোচনা করে উনি সুচিন্তিতভাবে এবং সুন্দরভাবে এই রায়টা ঘোষণা করেছেন। এই 60 জনের মধ্যে 13 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন 302 ধারায়, 201 এবং 34 ধারায় 7 বছরের জেল, 20,000 টাকা জরিমানা, এইভাবে 7 জনকে করেছে। আর 19 জনকে আপনার যাবজ্জীবন জেল এবং 302 ধারায় আর 10,000 টাকা জরিমানা, আর 201 এবং 34 ধারায় 7 বছরের জেল, 10,000 টাকা জরিমানা। 3 জন মারা গেছে, বাকি 25 জনকে খালাস দিয়েছেন। রায়ে সন্তুষ্ট নয় আসামি পক্ষের আইনজীবী। এই মামলাটা প্রুফ করার জন্য কোনো সাক্ষীও নাই মামলায়। তারপরে এই জিনিসগুলি বিবেচনা না করেই এই রায়টা দিয়েছে। এই রায়টাতে আসামি পক্ষ সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে আমরা আপিল করবো এবং উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার করবো। রায়ে খুশি নিহতদের পরিবার। আমার ছেলের জন্য আমি এত বছর কান্নাকাটি করছি, আমি এত বছর কষ্ট গেছি, ভবিষ্যতে যতদিন পাইছে থাকবি কষ্ট পাইবো, এরপর আমার বলার কিছু নাই। আমি যতটুকু পাইছি আমি এতটুকু শান্তি আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। 10 বছর 5 মাস পর হলো আমি আজকে রায় পাইছি। রায় আমি সন্তুষ্ট। সরকারের কাছে আমার আস্থা আছে, এর জন্য আমি চাই তাড়াতাড়ি যেমন মামলাটা দ্রুত শেষ করা হয়। এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এই কামনা ভুক্তভোগীর পরিবারের। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে সতর্ক অবস্থানে সরকার। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় প্রবাসীরা পালিয়ে গেলে ব্যবস্থা নেওয়া হবে। বিমানবন্দরে পিসিআর ল্যাব পরিদর্শন শেষে কথা বলেন মন্ত্রী। এদিকে দেশে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের 10 মাসের ব্যবধানে 10 কোটি ডোজ টিকা দেওয়ার মাইলফলক স্পর্শ করেছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী যাত্রীদের টেস্টিং ফ্যাসিলিটিস পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওমিক্রন ভেরিয়েন্ট প্রসঙ্গে বলেন, আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে সবাইকে। বিমানবন্দরে যাত্রীর সংখ্যা বেশি হলে ল্যাবের সংখ্যাও বাড়ানো হবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 1 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে করোনা ভাইরাসের টিকা নিয়েছে 10,01,302 জন। এর মধ্যে 1 ডোজ টিকা নিয়েছেন 6,27,33,739 এবং 2 ডোজ টিকা গ্রহীতার সংখ্যা 3,72,68,384। দেশের 37% বেশি মানুষ 1 ডোজ টিকা পেয়েছেন, আর পূর্ণ ডোজ টিকা পেয়েছেন এমন মানুষের সংখ্যা 22% ছাড়িয়েছে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষার অংশ নিচ্ছে 14 লাখ শিক্ষার্থী। করোনার কারণে স্বাস্থ্যবিধির কড়াকড়ি ছিল প্রতিটি কেন্দ্রে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানান, ওমিক্রনের কারণে করোনা পরিস্থিতি খারাপ হলে আবারও বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। নির্ধারিত সময়ের প্রায় 8 মাস পর শুরু হলো এইচএসসি পরীক্ষা। করোনা অতিমারির কারণে সশরীরে ক্লাস হয়নি খুব বেশি, শঙ্কাও ছিল পরীক্ষা হবে কিনা। অবশেষে পরীক্ষায় বসেছে শিক্ষার্থীরা। বন্ধ থাকার কারণে পড়ালেখার গতিটা অনেকটা পিছনে পড়ার ফলে এখন একটু প্রবলেম হইতেছে, কিন্তু ইনশাল্লাহ আমরা পরীক্ষা ভালো দেব। ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন নিচ্ছি, তো আশা করি যে ভালো হবে পরীক্ষা। 9,183টি শিক্ষা প্রতিষ্ঠানের 14 লাখ শিক্ষার্থী বসেছে পরীক্ষায়। 2,621টি কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশে নজর রাখা হয়েছে স্বাস্থ্যবিধি। নতুন নিয়মে 12টি বিষয়ে নয়, সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপ ভিত্তিক পরীক্ষার সময় 1.5 ঘন্টা। শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের প্রিপারেশন মোটামুটি ভালো। তো পাশে দিলে একটা প্রবলেম হয়, তো পরীক্ষাটার মাধ্যমে যাচাই করা যাবে আমাদের মেধাটা কতটুকু। নানা শঙ্কার পর অবশেষে পরীক্ষা, তাই অভিভাবকদের মনেও প্রশান্তি। এতদিন তো পড়ালেখাটা এমন স্কুলের মধ্যে হয়নি বা কোচিংও হয়নি, এখন এই সমস্যাটা একটু আছে। ভালো লাগছে যে পরীক্ষা হইতেছে, আমরা অবশ্যই সন্তুষ্ট, আমাদের বাচ্চারাও সন্তুষ্ট। রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানান, করোনা আবার বাড়লে নিয়মিত ক্লাসের সিদ্ধান্ত থেকে সরে আসবে শিক্ষা মন্ত্রণালয়। যখন অবস্থা খুব ভালো ছিল, ওমিক্রনের কথা শোনা যায়নি, আমরা নতুন বছরে একটু ক্লাসের সংখ্যা বাড়াবার পরিকল্পনা নিয়েছিলাম। তো এই মুহূর্তে সেই পরিকল্পনাটা স্থগিত আছে। যদি পরিস্থিতির
কারণে প্রয়োজন হয়, আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কোনো সিদ্ধান্ত প্রয়োজন হবে আমরা তা নেব। কেন্দ্রের 200 গজের মধ্যে জনসমাগম কম রাখা হয়েছে, তাই প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে অথবা কোনো অনিয়মে কেউ জড়ালে কঠোর শাস্তি বলেও জানান শিক্ষামন্ত্রী। বাইরের লোক নাকি কোনো অভিভাবক নাকি কোনো পরীক্ষার্থী সে বিষয় কিন্তু দেখা হবে না, সকলকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, এবারের বিজয় দিবসের অনুষ্ঠান হবে 2 দিন। যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি সহ 3000 অতিথি। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। মহাবিজয়ের মহানায়ক শিরোনামে উদযাপিত হবে এবারের বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এ উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যোগ দেন পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। পরে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হবে। আর আমাদের নিরাপত্তা বাহিনী এই ব্যাপারে তারা অভিজ্ঞ, তারা অনেকগুলো অনুষ্ঠান, এই ধরনের ইন্টারন্যাশনাল জাতীয় অনুষ্ঠান এবং আন্তর্জাতিক অনুষ্ঠানও এখানে হয়েছে, সেগুলি সম্বন্ধে তারা যথেষ্ট তাদের অভিজ্ঞতা রয়েছে। সেই আমরা মনে করি আমাদের এই অভিজ্ঞতার আলোকে আমরা সব কিছুই নিরাপদে আমরা করতে পারব। বাস্তবায়ন কমিটির প্রধান জানান, 2 দিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের রাষ্ট্রপ্রধানের। নিশ্চিত করেছে যে ভারতের মহামান্য রাষ্ট্রপতি আমাদের এই অনুষ্ঠানে যোগদান করবেন। 6টি দেশে আমরা ধারণা করছি, হয়তো সেটা বেশি বা কম হতে পারে, কিন্তু সেখানে আন্তর্জাতিক একটা প্যারেড হবে, সেখানে অনেকগুলো দেশের আপনার অংশগ্রহণ থাকবে। বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ডাবল ভ্যাকসিন নিছেন তারাই সেখানে আসবেন সেটাও আমরা বলবো, কিন্তু আমরা অবশ্যই নেগেটিভ সার্টিফিকেটটা আমরা চেক করব। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র শক্তিশালী ভূমিকা রাখছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। সম্পর্ক আরও সুদৃঢ়ের আশা রাষ্ট্রদূতের। পাহাড়ে এখনও ফেরেনি স্বস্তি বলছেন বিশিষ্টজনেরা। শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের তাগিদ। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে বিএনপির বিতর্কিত মন্তব্যের দেশের আইনের প্রতি আস্থাহীনতায় প্রকাশ পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বলেন বেগম জিয়ার বিদেশে যাওয়া আইন কোনো বাধা নয়। এ বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি আইন আদালতের কোনো তোয়াক্কা করে না। রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র শক্তিশালী ভূমিকা রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আমেরিকার পাঠানো ফাইজারের টিকা করোনা মোকাবেলায় সহায়তা করেছে বলেও জানান তিনি। আর মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, বাংলাদেশ হবে আগামীর অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। আদিত্য মামুনের রিপোর্ট। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের 25 বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন। যোগ দেন 2 দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ, কূটনীতিকরা। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা পুনর্বাসন ও করোনা ভ্যাকসিন সরবরাহে মার্কিন সহায়তার কথা উল্লেখ করেন। তাগিদ দেন জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈশ্বিক ইস্যুতে একযোগে কাজ করার। 1.1 million Rohingya. It is USA who steadfastly and steadily helping Bangladesh for the rehabilitation and the all assistance, and they are big boys for the repatriation back to their land of origin. বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে ভালো উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের আরও বেশি সম্পৃক্ত করা গেলে বাংলাদেশ হবে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। And that potential, the commercial opportunities in Bangladesh for American investment in one of the world's great economic and development success stories, a nation bursting with entrepreneurial energy, with a brilliant young workforce looking for opportunity, is increasingly well known. প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সরকারের নানা উন্নয়ন অগ্রগতি তুলে ধরেন। For the economy to grow,
we needed to increase our electricity generation. And one of the most important sectors which has also come up, the diversification in what we need in the economy from garments. বক্তারা বলেন চতুর্থ শিল্প বিপ্লবে প্রযুক্তি শিল্পের মাধ্যমেই নেতৃত্ব দেবে বাংলাদেশ। Kind of technology which is we are going to be faced with which is going to be there in the future. আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শান্তি চুক্তির 24 বছর পরও স্বস্তি ফেরেনি পাহাড়ে, আর এর জন্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন চান বিশিষ্টজনেরা। তারা বলছেন চুক্তি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। মানিক শিকদারের রিপোর্ট। পার্বত্য শান্তি চুক্তির 24 বছর পূর্তি উপলক্ষে জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে আলোচনা সভা। যোগ দেন রাজনীতিবিদ, সমাজকর্মী, আইনজীবী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। জনসংহতি সমিতির সভাপতি সন্তু লার্মা বলেন, চুক্তির 72টি ধারার মধ্যে 48টি বাস্তবায়নের কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। এই ইপিডিএফ অপহরণ করে মুক্তিপণ দাবি করে কি না করেছে তারা। আজকে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের 1/10 অঞ্চল নিয়ে গঠিত। এই অঞ্চল যদি অশান্ত অবস্থায় থাকে তাহলে বাংলাদেশ কোনোদিনই উন্নয়নের দিকে এগিয়ে যেতে সহজে পারবে না। আলোচকরা বলেন, চুক্তির ফলে পাহাড়ে রক্তপাত কমেছে, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, কিন্তু ভূমির অধিকার নিয়ে এখনো রয়ে গেছে জটিলতা। এই চুক্তি কিন্তু আমাদের চুক্তি, কারোর অধিকার নাই এই চুক্তি পালন না করা কিংবা চুক্তি বাস্তবায়ন না করার কোনো রকম অবস্থানে থাকা। যে তারা কখনো স্বাধীনতার কথা বলেননি, বরং তারা নিজেদের অস্তিত্বকে রক্ষার জন্য লড়াই করেছেন। দ্রুত এসব জটিলতা নিরসনের তাগিদ দেন সমাজবিজ্ঞানী ও আইনজীবীরা। প্রথাগত আইনের ভিত্তিতে যদি জমি কেউ হারিয়ে ফেলে সেটা পুনরুদ্ধারের কিন্তু কোনো বিষয় এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী আইনটির মধ্যে নাই। সংবিধান, আইন এগুলোর ভুল ব্যাখ্যা দিয়ে একটা চেষ্টা করা যাতে আমরা মনে করি যে না এগুলো আসলে সেটেলড প্রশ্ন ছিল না, শান্তি চুক্তি একটা সেটেলড ব্যাপার না। এই চুক্তি একটি রাজনৈতিক চুক্তি, রাজনৈতিকভাবেই এর সকল শর্ত বাস্তবায়নের তাগিদও উঠে আসে আলোচনায়। বিবেকে বাঁধে না সংযুক্ত না করে তাদের অনাগরিক রেখে রাষ্ট্রের মালিকানা থেকে বঞ্চিত করে। যদি রাজনৈতিক সমাধানে আমাদের লক্ষ্য থাকে তাহলে অবশ্যই সামরিক সমাধানের যে কোনো প্রচেষ্টা থেকে আমাদের দূরে থাকতে হবে। শান্তি চুক্তির শতভাগ পূরণ হলে পার্বত্য জনগোষ্ঠীর পাশাপাশি দেশের উন্নয়ন আরো গতিশীল হবে বলে মত দেন বক্তারা। এই সমস্যার সমাধান যদি হয়ে যায় তাহলে পার্বত্য অঞ্চলে আজকে শান্তি ফিরে আসবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ওটিটি প্ল্যাটফর্মে অনুষ্ঠান প্রচার করলে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো সদস্যদের সাথে বৈঠক করেন তথ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন, 14টি আইপিটিভি লাইসেন্স দেওয়া হয়েছে, আর বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধ হয় সরকারের প্রশংসা করে অ্যাটকোর সদস্যরা আইপিটিভিতে সংবাদ প্রচার বন্ধ সহ আরও কিছু পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। ওটিটির মাধ্যমে কোনো অনুষ্ঠান সেটি করার জন্য তাদেরকে অনুমোদন দেওয়া হয়নি। তাই আমরা মনে করি যে এটি অবৈধভাবে যারা এই ওটিটির মাধ্যমে এই মোবাইল অপারেটররা যেটা করছেন সেটা অবৈধ, এটাকে বন্ধ করার জন্য আমরা দাবি জানিয়েছি। এই ওটিটি প্ল্যাটফর্মের জন্য তারা কোনো লাইসেন্স প্রাপ্ত নয়, তারা লাইসেন্স না নিয়েই এই ওটিটি প্ল্যাটফর্ম পরিচালনা করছে, সেখান থেকে উপার্জন করছে, কন্টেন্ট বানাচ্ছে এবং সেগুলো অনলাইনে প্রচার করছে, যেটি তাদের লাইসেন্সের শর্তভঙ্গ। আমরা বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করব। আমরা টেলিকম মিনিস্ট্রি, বিটিআরসি এবং একই সাথে টেলিফোন কোম্পানিগুলোকে, মোবাইল অপারেটরদেরকে আমরা নোটিফাই করব। ইতিহাস বিকৃতির রোধে পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্রের অন্তর্ভুক্তি চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। রিটে মন্ত্রী বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি মাদ্রাসার শিক্ষা বিভাগের সচিব, গণশিক্ষা সচিব সহ 10 জনকে বিবাদী করা হয়েছে। বিচারপতি মেনায়েতুর রহিমের দ্বৈত বেঞ্চে এই রিট শুনানি হতে পারে। বিজয়ের মাসে বিশেষ আয়োজন, জনযুদ্ধের মুক্তিযোদ্ধা।
একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালি জাতির অনন্য স্মারক লাশের ধ্বংসস্তূপ থেকে এই মাসে উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুন ঝরা সেসব দিনরাত্রির কথা ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার পালের কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। তখন ছিল মার্চ মাসের 27 এবং 28 তারিখ ময়মনসিংহে খাগড়হ রিপেয়ার ক্যাম্পে একটি যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে বাঙালির বিজয় হয়েছিল। তার আগে আপনাদের সবার জানা আছে যে 25শে মার্চ 1971 পিলখানায় ইপিআর বাঙালিদের কিন্তু সম্পূর্ণ পরাজয় হয়েছে, বিধ্বস্ত হয়ে গেছে ইপিআর। 27 এবং 28শে মার্চ খাগড়হ রিপেয়ার যুদ্ধে বাঙালিদের বিজয় হয়। প্রচুর অস্ত্র হাতে বাঙালিদের হাতে, এবং সেই অস্ত্র দিয়ে আমরা ময়মনসিংহ অঞ্চল প্রায় 1 মাস দখলে রাখতে পেরেছিলাম। পাকিস্তান সেনাবাহিনী টাঙ্গাইল হয়ে মধুপুর হয়ে যখন অগ্রসর হচ্ছে, আমরাও বাধা দিচ্ছি। স্থানীয় ইউপিআর, পুলিশ, আনসার, পূর্বে যারা প্রশিক্ষণ ছিল এবং আমাদের মতন যারা ছাত্র, আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিহত করতে চেষ্টা করেছি। পরবর্তী সময়ে যখন পাকিস্তান সেনাবাহিনী ময়মনসিংহ শহর দখল করে নেয়, তখন তাদের সঙ্গে কুলে উঠতে না পারে ভারতে চলে যায়। ভারতে চলে গিয়ে সেখানে 1 মাসের প্রশিক্ষণ নিয়ে তারপর আবার সীমান্তে এসে যুদ্ধ করি। আমাদের প্ল্যান ছিল যে পাকিস্তান সেনাবাহিনীকে জীবিত ধরার জন্য, কিন্তু শেষ মুহূর্তে ভেঙে যায় এবং টোটাল অ্যাটাক করে। এখানে সবাই 70 জনের মতো সবাই প্রাণ হারায়, একজন আত্মসমর্পণ করে। আশ্চর্য লাগে, একটা মাদ্রাসার ছেলে ওই সময় মুক্তিযুদ্ধে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে। আমরা আবুল হাশেম কোম্পানির 134 জনের মধ্যে 105 জন সেদিন অ্যাটাকে এসেছিলাম। কাট অফে 5-6টি কোম্পানি ছিল, তা আমাদের মোট সংখ্যা প্রায় 1000 হবে। আর ভারতীয় ছিল একটি ব্যাটালিয়ন, সবাই এসেছিল। মুক্তিযুদ্ধ করতে গিয়ে অনেক সময় ভারতীয় সৈনিকদের ওই ডিফেন্স অনেক সময় পাহারা দিতে হয়েছে। কারণ কি জানো, যে প্রতিবেশী যুদ্ধের সময় সাহায্য করে তার ক্যাম্প কিন্তু একসময় পাহারা দিতে হয়। সে আহত হইলে যুদ্ধক্ষেত্রে তাকেও কিন্তু নিতে হয়, যেহেতু সে আমার জন্য যুদ্ধ করছে। তো এই যে একটা সময়ে তাদের জন্য, তাদের হয়ে, তাদের রক্ষার জন্য যুদ্ধটা করেছি, এইটা আমার বারবার যতবার মনে পড়ি ততবারই আমার কাছে মনে হয় যে আমি একটি ভিন্ন মাত্রার যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সমুদ্রের জিনগত গবেষণায় অগ্রগতি, প্রজনন ও সংরক্ষণে কাজ করছে মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র। ভারত সহ 26 দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন, নিম্ন আয়ের দেশগুলো নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সামুদ্রিক মাছ ও গাছসহ বিদ্যমান মেরিন জেনেটিক রিসোর্স ব্যবহার করে সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব, এ নিয়ে প্রয়োজনীয় গবেষণা চালিয়ে যাচ্ছে সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র। মাছ আহরণ, প্রজনন ও সংরক্ষণের ভূমিকা রাখার পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে সমুদ্র জ্ঞান বিষয়ে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। কক্সবাজারের লাবণী মোড়ে প্রায় 4 হেক্টর জায়গা নিয়ে গড়ে উঠেছে সামুদ্রিক মৎস্য গবেষণা ইনস্টিটিউট। মাছের মজুদ, আহরণ, প্রজনন ও চাষের কৌশল শিক্ষায় ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে চিংড়ি চাষ, প্রক্রিয়াজাত ও সংরক্ষণের কলাকৌশলও শিখছে আগ্রহীরা। সমুদ্রের শৈবাল, ঝিনুক, কোরাল, বাটাসহ নানান প্রজাতির মাছ খাঁচায় চাষের অভূতপূর্ব পদ্ধতি আবিষ্কার করেছে প্রতিষ্ঠানটি। সুনীল অর্থনীতির টেকসই উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে সমুদ্র পাড়ের এই আয়োজন। টাইলস, ঝিনুকের ফুলস, করতালের ফুলস, তারপর এই ধরনের বিভিন্ন যে কংক্রিটের যে দ্রব্যাদি দিয়ে আমরা এগুলোকে চাষ পদ্ধতি শেখাচ্ছি এবং কীভাবে বড় করতে শেখাচ্ছি। তো আগামীতে দেখা যাবে যে আমাদের উপকূলটি একটা মৎস্য, বিশেষ করে জীবীদের জন্য একটা অন্যতম হাত হয়ে উঠবে। শিক্ষার্থীদের অনেকে আগ্রহী হচ্ছে সমুদ্র বিষয় নিয়ে পড়ালেখায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও ঝুঁকছে সমুদ্র গবেষণায়। মেরিন জেনেটিক রিসোর্স, সাগরের যে গাছ এবং মাছ আছে, এর ভিতরে কিছু কিছু মাছ গাছে ওষুধি কোয়ালিটি আছে, পেইনের ওষুধ, ক্যান্সারের ওষুধ। আমরা নেদারল্যান্ডের সঙ্গে একটা স্টাডি করতেছি বঙ্গোপসাগরে এই কোন কোন মাছ বা গাছে এই ধরনের ওষুধি কোয়ালিটি আছে। দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র ভূমিকা রাখবে অল্প দিনে।
মেরিকালচার আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি। যেমন ধরেন আপনার সিউইড, এতে যদি একটু ভালো ব্যবসায়িক আকারে করা যায় তাহলে যে সুশি, চা ধানের যে সুশি পেঁচানো, ওইটাও সিউইড দিয়ে পেঁচানো হয় এবং অন্যান্য জিনিসও তৈরি করা যায়। শৈবাল চাষের মাধ্যমে উপকূলের আঞ্চলিক অর্থনীতি বদলের কেন্দ্র হতে পারে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। ইতিমধ্যে মহেশখালী, নাজিরাটেক, উখিয়ার, রেজু, টেকনাফ ও সেন্ট মার্টিনস সহ আশেপাশের এলাকায় শুরু হয়েছে পরিকল্পিত চাষাবাদ। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। সবুজ পাহাড়ে মেঘের মিতালির অপরূপ দৃশ্য দেখতে পার্বত্য জেলা বান্দরবান এখন পর্যটকদের আনাগোনায় মুখর। শহরের প্রাণকেন্দ্রে পাহাড় আর ঝর্ণাবেষ্টিত পর্যটন কেন্দ্র নীলাচল ও শৈলপ্রপাতে ভিড় করছেন তারা। বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বান্দরবান শহর থেকে 5 কিলোমিটার দূরে টাইগার পাড়ার নীলাচল। এখানে আকাশ, পাহাড় আর মেঘের অপূর্ব মিতালি। নীলাচলে মেঘের খেলা আর পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা বিমোহিত করে পর্যটকদের। নীলাচল থেকে পাখির চোখে দেখা মেলে পুরো বান্দরবান শহর। আর 8 কিলোমিটার দূরে বান্দরবান থানচি রোডের পাশে শৈলপ্রপাত ঝর্ণা। পর্যটক সমাগমে মুখরিত স্বচ্ছ পানির এই ঝর্ণাটি। পাহাড়ের সৌন্দর্য, বান্দরবান, সিম্বুক, এখানে সব জায়গা হচ্ছে খুবই সুন্দর একটা প্লেস। আমরা বছরে প্রায় 2-1 বার আসি এখানে। খুব মজা হয়, সবাই মিলে থাকবো, ঘুরবো, চারিদিকে দেখবো। চারদিকে পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝখানে ছোট ছোট ঘর আমাকে মুগ্ধ করছে। এখানে দেখা মিলে বম নৃগোষ্ঠীর জীবনধারা। হাতে বোনা চাদর, মাফলার, বেত ও বাঁশের তৈরি বিভিন্ন তৈজসপত্র স্মারক হিসেবে কিনে নেন অনেকে। এগুলা আমরা চাদর বানায় শৈলপ্রপাতে বিক্রি করে। আমাদের এখানকার বম মেয়েরা এসব তৈরি করে ঘরে ঘরে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদও দিচ্ছে তারা। রত্না সামান, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দিনের শুরুতেই ব্যাপক দরপতন, তবে শেষ হয়েছে বড় উত্থানে। সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারের সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। বৃহস্পতিবার ডিএসসিতে লেনদেন হওয়া 374টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 208টির, কমেছে 118টির, আর অপরিবর্তিত ছিল 48টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 89 পয়েন্ট বেড়ে উঠে আসে 6,936 পয়েন্টে। আর দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,245 কোটি 19 লাখ টাকা। সূচক বেড়েছে। অপর স্টক এক্সচেঞ্জে সিএসসিতেও লেনদেন হয়েছে 62 কোটি 19 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। পটুয়া কামরুল হাসান, তার হাতে আঁকা ছবিতে বেগবান হয় 69-এর গণ অভ্যুত্থান, বাঙালির গর্বের মুক্তিযুদ্ধ। সামরিক শাসন বিরোধী আন্দোলনেও তাকে বিস্ফোরক ব্যঙ্গচিত্র রাজপথকে করে উজ্জীবিত। উপমহাদেশের প্রখ্যাত এই তুলিযোদ্ধার 101তম জন্মদিন আজ। আকবর হোসেন সুমনের রিপোর্ট। আবু শরফ মোহাম্মদ কামরুল হাসান, জন্ম 1921 সালের 2 ডিসেম্বর কলকাতায়। শিক্ষাজীবন শেষে দেশ বিভাগের পর ঢাকায় এসে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে মিলে গড়ে তোলেন আর্ট স্কুল। 23 মার্চ 1971 শহীদ মিনারে ঝোলানো ইয়াহিয়া খানের বিকৃত ছবি। এই জানোয়ারটা আবার আক্রমণ করতে পারে। তারপর দেশের ইতিহাসের নৃশংসতম ভয়াল 25শে মার্চের কালো রাত। বদলে যায় ছবির ক্যাপশন, লেখা হয় এই জানোয়ারদের হত্যা করতে হবে। একজন প্রকৃত শিল্পী পটুয়া কামরুল হাসান বুঝতে পেরেছিলেন সময়ের প্রয়োজনেই হানাদারদের আসল রূপ উন্মোচন করতে হবে। কামরুল হাসানের হাতেখড়ি ব্রতচারী আন্দোলনে ব্রিটিশ শাসনের গ্লানি মাথায় নিয়েই দেখতে হয়েছে দেশভাগের খণ্ডিত চিত্র। তুলির আঁচড়ে টেনে এনেছেন প্রতিকূলতা ডিঙানোর বাস্তবতা। দেশ স্বাধীন হলেও মানুষ মুক্তি পায়নি, বন্ধ হয়নি কামরুল হাসানের তুলিও। 1988 সালে জাতীয় কবিতা উৎসবে রাখেন সেই দ্রোহের ছাপ।
দেশ আজ বিশ্ব বেহায়ের খপ্পরে স্কেচটিতে তুলে ধরেন স্বৈর শাসকের ব্যঙ্গচিত্র। এটাই ছিল তার শেষ ছবি। 1969-এর গণ অভ্যুত্থান এবং 1971 সালের মুক্তিযুদ্ধে অংশ নেন পটুয়া কামরুল হাসান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার খেলার খবর। চট্টগ্রাম টেস্টে হারলেও সিরিজে হোয়াইট ওয়াশ হতে চায় না টিম বাংলাদেশ। মিরপুর টেস্টের জন্য অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান। জৈব সুরক্ষা বলয়ে থাকায় দল থেকে আলাদা হয়ে অনুশীলন করেন এই অলরাউন্ডার। আর প্রথম টেস্টে জয়ের পর একদিন বেশি বিশ্রামে থেকে ঐচ্ছিক অনুশীলনে নামে পাকিস্তানের 5 ক্রিকেটার। পারভেজ খোকনের রিপোর্ট। 4 ডিসেম্বর শুরু হবে 2 ম্যাচ সিরিজের শেষ টেস্ট। আর শুরু হয়েছে বাংলাদেশ দলের ঢাকা টেস্টের প্রস্তুতি। প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে টিকে থাকতে চায় স্বাগতিকরা। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে সাকিবকে পায়নি বাংলাদেশ। এরপর প্রথম টেস্টের দলে থাকলেও সম্পূর্ণ সুস্থ না হওয়ায় শেষ মুহূর্তে বাদ পড়েন। মুমিনুল হকরা দুপুরে অনুশীলনে নামলেও সাকিব শুরু করেছিলেন সকাল থেকে। দলের জৈব সুরক্ষা বলে প্রবেশ না করায় একক অনুশীলন করেই মাঠ ছেড়েছেন তিনি। 2 ম্যাচ সিরিজে 1-0-তে এগিয়ে থাকায় এখন আর সিরিজ হাতছাড়া হওয়ার কোনো শঙ্কা নেই পাকিস্তান দলের। তাই মিরপুর টেস্টের আগে একদিন বাড়তি বিশ্রামের পথেই হেঁটেছে সফরকারীরা। তবে দলপতি বাবর আজম, আজহার আলী, ফাওয়াদ আলম, সৌদ শাকিল ও কামরানরা ছিলেন ঐচ্ছিক অনুশীলনে। শুক্রবারও থাকছে দুই দলের শেষবারের মতো জ্বালিয়ে নেওয়ার সুযোগ। পারভেজ খোকন, 21 টেলিভিশন। 9 ডিসেম্বর 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। 14 দিন নয়, থাকতে হবে 7 দিনের কোয়ারেন্টাইনে। টেস্টের আগে 2 দিনের 2টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে টাইগারদের। বাংলাদেশ টিম 9 তারিখে যাবে আর্লি মর্নিং। লাস্ট নিউজিল্যান্ড ট্যুরে যে প্রোটোকলটা ছিল তার থেকে কিছুটা শিথিল করা হয়েছে। ইটস অ্যারাউন্ড 7 to 10 ডেজের মধ্যে একটা বিষয় এসছে। এর মধ্যে 3 দিন রুম কোয়ারেন্টাইন করতে হবে, বাকি সময়টা ওদের যে কোয়ারেন্টাইন সেন্টার সেখানে থাকতে হবে 3 থেকে 4 দিন। বাড়তি অপরচুনিটি যেটা এসছে তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের টিম 2টা প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। 2 দিনের প্র্যাকটিস ম্যাচ হবে, একটা আমাদের উইদিন দ্য গ্রুপ আর একটা হচ্ছে একটা নিউজিল্যান্ডের একটা নিউজিল্যান্ড 11-এর সাথে। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। এক সাগর রক্ত আর অকৃত্রিম ত্যাগের বিনিময়ে 9 মাসের যুদ্ধ শেষে অর্জিত হয় স্বাধীনতা। মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি ছড়িয়ে আছে সারা দেশে। 71-এর নির্মম গণহত্যার সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। শহীদদের স্মরণে সেখানে নির্মিত হয় স্মৃতিসৌধ। আলাউদ্দিন তালুকদার সোহেলের ক্যামেরায় মানিক শিকদারের প্রতিবেদন। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ আর পিছিয়ে যাবে না বললেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান। আমিনবাজারের 6 ছাত্রকে পিটিয়ে হত্যা মামলায় 13 জনের মৃত্যুদণ্ড, 19 জনের যাবজ্জীবন, খালাস 25।
কোয়ারেন্টাইন থেকে পালালে ব্যবস্থা, 10 কোটি ডোজ টিকার ঘর পেরোল দেশ। শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা, জানুয়ারিতে ক্লাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা স্থগিত। এবারের বিজয় দিবসের অনুষ্ঠান হবে 2 দিনের, অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি সহ 3000 অতিথি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।